আমার বিবাহিত জীবনের বয়স প্রায় 30 বছর। আমার স্বামী বিয়ের আগে থেকেই ইউকেতে চাকরি করতেন। তিনি সেখানে একটি প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। বিয়ের পর আমিও অজানা দেশে পাড়ি জমাই আমার স্বামীর হাত ধরে। দেখতে দেখতে বিয়ের প্রায় 6 থেকে 7 বছর সময় পার হয়ে যায়, কিন্তু আমার সংসারে কোনো বাচ্চার হাসি, কান্না, দুষ্টুমি কোনো কিছুরই চিহ্ন ছিল না। বাচ্চার কোলাহল শোনার জন্য বুকটা খাঁ খাঁ করত সবসময়। বিয়ের এত বছর পরেও আমরা ছিলাম নিঃসন্তান। অনেক কান্নাকাটি করেছি আল্লাহর দরবারে, তাহাজ্জুদ, হাজত, কোনো নামাজই বাদ দেইনি। অনেক ডাক্তারও দেখিয়েছি আমরা, কিন্তু কারোরই কোনো সমস্যা ধরা পড়েনি। তাও আল্লাহ আমার কোল জুড়ে কোনো সন্তান আমাকে দেননি তখনও। তবুও আমি বিশ্বাস হারাইনি, আর আল্লাহ আমার সেই বিশ্বাসেরই পুরস্কার হিসেবে আমার কোল জুড়ে আমার চাঁদের টুকরো মেয়েকে আমায় দান করেন। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের বয়স এখন 24 বছর চলছে। আমার মেয়ের জন্মের পর সবাই ওকে দেখে একটি কথাই বলতো, আর তা হলো আমার মেয়ে এক কথায় যেন সাক্ষাৎ এক পরী। ছোট থেকেই ওর গায়ের রং ছিল ধপধপে ফর্সা। ওকে দেখে মনে হতো না ওর বাবা মা অর্থাৎ আমরা বাংলাদেশি। ওর চোখের রং ছিল নীল বর্ণের। সবাই সবসময় ওর প্রশংসা করত। আমি এবং আমার হাজব্যান্ড বরাবরই বেশ ধর্মপ্রাণ মানুষ, তাই আমরা আমাদের মেয়েকে সেভাবেই ইসলামের শিক্ষায় বড় করে তুলেছি। তার আচার ব্যবহার ছিল অত্যন্ত নম্র আর সরল। তার চেহারার নূরকে তার চারিত্রিক বৈশিষ্ট্য যেন আরো অনেকাংশে বাড়িয়ে দিত। ওর ব্যাপারে এইসব জানানোর কারণ আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ওকে আমি বাসা থেকে তেমন একটা বের হতে দিতাম না। অনেক চাওয়ার পর ওকে পেয়েছিলাম জন্য সবসময় মনে কেমন একটা ভয় কাজ করত, কারো নজর যেন না লাগে। সেজন্য আমি ওকে তেমন একটা বাইরে নিয়ে যেতাম না। যেখানেই যেত ওর সাথে ওর বাবা নইলে আমি সবসময় থাকতাম। আমার মেয়ের নাম ফাতিমা। ওর বয়স 14 কি 15 বছর। একদিন ফাতিমাকে বাসায় নিয়ে আসার জন্য আমি স্কুলে যাই। দূর থেকে তাকে আমার দিকে আসতে দেখি। বেশ খুশি খুশি তার মুখ। আমার কাছে এসে সে বলে, আসসালামু আলাইকুম মা, আগামী পরশু আমাদের স্কুল থেকে শিক্ষা সফরের আয়োজন করেছে। আমাদের ক্লাসের সবাই যাচ্ছে। আমি এর আগে কখনোই শিক্ষা সফরে যাইনি, এবার যাই। ফাতিমার কথা শুনে আমি বেশ বিরক্ত হলাম, কেননা আমি তাকে একা কোথাও যেতে দিতে রাজি নই। আমি তাকে বাসায় নিয়ে গিয়ে এ ব্যাপারে কথা বললাম। আমার মেয়েটা এত ভদ্র ছিল যে আমার কথা শুনে তার চেহারায় কোনো প্রকার খারাপ লাগার ছাপও পড়েনি। তার মুখে তখনও সেই হাসি ছিল। বাসায় এসে আমি বাসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। দুপুরে ফাতিমার বাবা বাসায় আসেন লাঞ্চ করার জন্য। আমি ফাতিমার বাবাকে ওর শিক্ষা সফরের ব্যাপারটা জানাই। আমি এটাও জানাই যে এতে আমার সম্মতি নেই। ফাতিমার বাবা কিছুক্ষণ চুপ করে থাকেন। নীরবতা ভেঙে তিনি বলেন, দেখো রাজিয়া, ফাতিমা ছোট থেকেই আমাদের কাছে কখনো তেমন কিছু চায়নি, আর ও যথেষ্ট চাপা স্বভাবের মেয়ে। সহজে কারো সাথে মিশতে পারে এমন একটা দেখিনি। তুমি ওর মা, হয়তো ওর ভালো ভেবে এই কথা বলেছ, কিন্তু আমি বলি কি, এবার ওকে যেতে দাও। যদিও এভাবেই মানুষের সাথে সোশ্যালাইজ না করতে শেখে, তাহলে ভবিষ্যতে ওরই সমস্যা হবে। আর শিক্ষা সফরের বন্ধুরা তো যাচ্ছেই, সাথে স্কুল টিচারও থাকবে। তুমি এত চিন্তা করছো কেন? মেয়েটাকে কিছু ব্যাপার উপভোগ করতে দাও। ফাতিমার বাবার কথা শোনার পর আমি ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যাই। আমি অনেক ভাবি, কিন্তু তবুও কেন জানি না রাজি হতে পারছিলাম না। পরদিন স্কুল বন্ধ ছিল। সেদিন দুপুর প্রায় 12টা নাগাদ ফাতিমার 2 বান্ধবী আসে আমার বাসায়। তারা যখন জানতে পারে আমি ফাতিমাকে যেতে দিচ্ছি না, তখন তারা আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করে আমি কেন কখনোই ফাতিমাকে কোথাও যেতে দেই না। আর এটা একেবারেই ঠিক না। বন্ধুদের সাথে আনন্দ করার বয়সই তো এটা। তাদের কথা শুনে আমি আমার ভাবনাকে দ্বিতীয়বার সুযোগ দেই। সেদিন বিকেলে ওর স্কুল থেকে আমাকে ফোন করা হয়। ওর স্কুল টিচারও বারবার অনুরোধ করছিলেন যেন আমি ওকে শিক্ষা সফরে যেতে দেই, এতে ওর উপকারী হবে। আমিও ভেবে দেখলাম ওকে এবার যেতে দেয়াই উচিত। ধীরে ধীরে সে তো বড় হচ্ছে, এখন তাকে এভাবে আটকে রাখা ঠিক হবে না ভেবে আমি রাজি হই। আর সেদিন সন্ধ্যায় আমি ফাতিমার রুমে গিয়ে ওকে যাওয়ার অনুমতি দেই। ও আমাকে জিজ্ঞাসা করে আমি মন থেকে অনুমতি দিচ্ছি কিনা, অন্যথায় সে নাকি যাবে না। আমি তাকে আশ্বস্ত করি আর তার যাবার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করি।
4 দিনের শিক্ষা সফর ছিল সেটা। কোনো এক এলাকায় বন জঙ্গলের আশেপাশে, সেখানে বিভিন্ন প্রকার গাছ নিয়ে পড়ালেখা করার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে। আমি হাসি মুখে তাকে বিদায় দেই। এই 4 দিন ফাতিমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, যদিও স্কুল টিচারের সাথে ফোনে কথা হয়েছে বেশ কয়েকবার। ও ঠিক আছে শুনে আমি আশ্বস্ত হয়ে ফোন রেখে দেই। দেখতে দেখতে 4 দিন অতিবাহিত হয়। নির্দিষ্ট সময়ে আমি ফাতিমাকে স্কুল থেকে আনার জন্য ওর স্কুলে পৌঁছে যাই। আমাকে দেখে ফাতিমা আমার কাছে আসে। ওকে বেশ অন্যরকম দেখাচ্ছে আজ। যে মেয়েকে আমি হিজাব পরা ছাড়া কখনো বাইরে যাওয়া শেখায়নি, তার মাথায় আজ হিজাবটাই নেই। আমি কিছুটা অবাক হই। গাড়িতে উঠে ওকে প্রশ্ন করি ও ঠিক আছে কিনা। আমার প্রশ্নের উত্তরেও বলে ঠিক আছে। তখন আমি তাকে পাল্টা প্রশ্ন করি, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? আমার প্রশ্ন শুনে সে আমার দিকে কিছুক্ষণ তাকায়। আমি তাকে বলি, আমরা ছোট থেকেই তাকে কারোর সাথে দেখা হলে সালাম দেয়া আর সবসময় হিজাব পরা শিখিয়েছি। আজ পর্যন্ত কখনোই এমন হয়নি যে সে আমাদের কাউকে দেখে সালাম দেয়নি আর হিজাব পরেনি। আমার কথা শুনে সে বেশ উত্তেজিত হয়ে বলে, এত সালাম দিতে হবে কেন? বাকিরা যে সালাম দেয় না তাতে তো কোনো সমস্যা হয় না। সব সমস্যা শুধু আমাদের বেলাতেই। আর আমার বান্ধবীরা কেউ হিজাব পরে না, তাহলে আমাকেই পড়তে হবে কেন? আমাকে কি তোমাদের পছন্দ না? না হলে বলে দাও, আমি অন্য কোথাও চলে যাই। তবুও আমার কাছ থেকে প্রতিবার দেখা হলেই সালাম দেব এই আশা করবে না। ওর কথা শুনে আমি রীতিমতো হতবাক। যেই মেয়ে কখনো আমার সাথে সামান্য তর্ক কিংবা উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, আজ তার মুখে এসব কি শুনছি আমি। এসব ভেবে আমি থ হয়ে যাই। বাসায় ফিরে ও নিজের রুমে চলে যায়। সারা রাত ঘুমিয়েছে সেদিনও। পরের দিন স্কুলে যাবার জন্য আমি ওকে ডাকতে গেলে আমার সাথে সে চরম বাজে ব্যবহার করে, অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে। এসব শুনে ওর বাবাও বেশ অবাক। এটা কোনোভাবেই আমি বা ওর বাবা কেউ আশা করিনি। আমাকে গালি দিয়ে গলা ছেড়ে হাসতে শুরু করে সে। 4 দিন বাইরে থাকায় এত পরিবর্তন কিভাবে হয় তা আমার মাথায় ধরছিল না। এমন মনে হচ্ছিল যেন এ আমার মেয়েই নয়, আমার মেয়ের মতো দেখতে অন্য কেউ। কথায় কথায় বেয়াদবি, উল্টো জবাব দেয়া, কোনো কিছু যেন বাকি ছিল না ওর। খেতে বসলে পাগলের মতো খাবার খেত, পা টেবিলে উঠিয়ে বসতো, অনেক সময় টেবিলে উঠে খাবার খেত। কিছু বলতে গেলে সে বলতো এমনই। তাকে পছন্দ না হলে যেন বলে দেই, সে বাড়ি থেকে চলে যাবে। তার এই পরিবর্তন দেখে আমি তার স্কুলে যাবার সিদ্ধান্ত নেই, কেননা শিক্ষা সফর থেকে ফেরার পর থেকেই আমার মেয়েটার এই অবস্থা। স্কুলে গিয়ে আমি টিচারকে অনেক কথা শোনাই আর কিছু হয়েছে কিনা এই ব্যাপারে জানতে চাই। টিচার আমাকে বলেন সেখানে নাকি তেমন কিছুই হয়নি। সেখানে গিয়ে ফাতিমা সবার সাথেই খুব ভালোভাবে মিশতে শুরু করে। এখানে তারা কোনো খারাপ কিছুই দেখেননি, কেননা এই বয়সে সবার সাথে এভাবে মিশতে পারাটা ওর জন্য এতটা সহজ হবে তা তারা ভাবেননি। ওনারা এটা ভেবে ভালো অনুভব করেছিলেন যে ফাতিমা সবার সাথে খুব ভালোভাবেই মিশতে পারছে। টিচারের কথা শুনে আমার আর কিছুই করার ছিল না। আমি বাড়ি ফিরে আসি। এভাবে সময় কেটে যাচ্ছিল আর ধীরে ধীরে ফাতিমার আচরণ আরো খারাপের দিকে অগ্রসর হচ্ছিল। যখন তখন আমাকে গালি দিয়ে বসে। যে মেয়ে আমার সাথেই 5 ওয়াক্তের নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, সে এখন সামান্য অজু পর্যন্ত করতে চায় না। বাসায় ফেরার পর থেকে 1 ওয়াক্তের নামাজও সে পড়ে না। আমি নামাজ নিয়ে কিছু বলতে গেলে আমাকে জবাব দিত তার হিসাব সে দেবে, আমাকে চিন্তা করতে হবে না। খুব যন্ত্রণায় আমার দিনগুলো কাটছিল। একদিন ফাতিমার স্কুল টাইমে ওর স্কুল থেকে আমার কাছে ফোন আসে। আমাকে স্কুলে ডাকা হয়। আমি ঘড়ি দেখে মনে মনে ভাবি স্কুল ছুটি হতে এখনো ঢের দেরি, তাহলে এখন আমাকে কেন যেতে বলা হলো? আমি দ্রুত রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেই। কেন জানি না আমার মন থেকে বারবার কুঁ ডাকছিল। খুব অল্প সময় আমি স্কুলে পৌঁছে যাই। স্কুলে গিয়ে দেখি প্রিন্সিপালের কেবিনের বাইরে অনেক মানুষ দাঁড়ানো আর ভেতরে একটি চেয়ারে ফাতিমা বসা। স্কুলের এক মহিলা টিচার আমাকে দেখে এক সাইডে নিয়ে আসেন। আমাকে তিনি যা বলেন তা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করে। তিনি বলেন ফাতিমাদের যিনি গণিত ক্লাস নেন তিনি আজ ফাতিমাকে পড়ানোর সময় অমনোযোগী দেখে তার দিকে একটি রাবার ছুঁড়ে মারেন। ফাতিমা ধীরে ধীরে হাসতে হাসতে টিচারের কাছে আসে আর তার হাত ধরেই কনুই বরাবর উল্টো দিকে সজোরে ঘুরিয়ে দেয়, যার ফলে টিচারের হাত ভেঙে কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে চামড়ার ভেতরেই ঝুলে থাকে। তার কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হয়। আমি এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মেয়ে ছোট, ও কিভাবে এটা করতে পারে? ও কখনো একটি ফুলও ছেড়েনি।
এই ভেবে যে গাছেরও প্রাণ আছে, ওরাও ব্যথা পায়। আর টিচার কিনা আমাকে বলছেন। আমার কথা শেষ হবার আগেই মহিলা টিচার আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে আসেন। আমাকে রুমে নিয়ে এসে তিনি ক্লাসে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাকে দেখান, যা দেখে আমি রীতিমতো হতবাক। আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। ফাতিমাকে দেখে আমার মেয়ে বলে মনেই হচ্ছিল না। আমার মেয়ের বয়স কত, শরীর স্বাস্থ্য বেশ কম, ওর গায়ে এত শক্তি কিভাবে আসবে যে কিনা একটি প্রাপ্তবয়স্ক তাগড়া পুরুষের হাত এভাবে পাটকাঠির মতো ভেঙে ফেলবে। আমি টিচারকে জিজ্ঞাসা করি, গণিত টিচার এখন কোথায়? আমি মনে মনে ভয় পাচ্ছিলাম টিচার যদি ফাতিমার এই কর্মকাণ্ডের জন্য স্কুল কর্তৃপক্ষকে কমপ্লেইন করে তাহলে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দেবে। আমি জানতে পারি গণিত টিচার কাছেই একটি হাসপাতালে ভর্তি আছেন। আমি ফাতিমাকে সাথে নিয়ে সেই হাসপাতালে চলে যাই তাকে টিচারের কাছে মাফ চাওয়ানোর জন্য। হাসপাতালে গিয়ে আমি জানতে পারি টিচারের এখনো জ্ঞান ফেরেনি। তার অপারেশন শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ডাক্তার ভেতরে চেক আপ করছিলেন। আমাকে দেখে ডাক্তার জিজ্ঞাসা করেন আমি রোগীর কে হই। আমি ডাক্তারকে সব খুলে বলি। আমার কথা শুনে ডাক্তারের চেহারা মলিন হয়ে যায়। তিনি আমাকে নিজের কেবিনে নিয়ে আসেন। ফাতিমা কেবিনের বাইরেই বসেছিল। আমার দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে ডাক্তার বলেন, আপনি কি সত্যি কথা বলছেন? আমার মনে হচ্ছে না, কারণ যেভাবে তার হাড় ভাঙা হয়েছে তার জন্য যে বলের প্রয়োজন তা একজন প্রাপ্তবয়স্ক পুরুষও প্রয়োগ করার সামর্থ্য রাখে না। সাধারণত কোনো দুর্ঘটনা থেকে এমন হতে পারে। আপনি নিজের মেয়ের দিকে তাকিয়ে দেখেছেন? ওর উপরে এই মিথ্যা অভিযোগ কিভাবে চাপাচ্ছেন আপনি? ডাক্তারের কথা শুনে আমি বেশ মর্মাহত হই। আমি ওনাকে ফোন বের করে ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখাই। তিনি নিজেও হতবাক হয়ে যান। ডাক্তারের সাথে কথাবার্তা সেরে আমি ফাতিমাকে নিয়ে বাসায় চলে আসি। দিন যত যাচ্ছে ততই ফাতিমার আচরণের পরিবর্তন দেখে আমি মনে মনে ভেঙে পড়ছিলাম। এত শান্ত মেয়ে আমার কিভাবে এমন হয়ে গেল তা কিছুতেই আমার মাথায় আসছিল না। আমি ফাতিমার বান্ধবীদের সাথে দেখা করব বলে ঠিক করি। আমার মন বলছিল ওদের সাথে দেখা হলে নিশ্চয়ই কিছু জানতে পারবো। আমি আমার পরিকল্পনা মতো তাদের সাথে দেখা করি। আসলেই শিক্ষা সফরে ফাতিমার সাথে কিছু হয়েছিল কিনা জিজ্ঞাসা করি। শুরুতে তারা কিছু বলতে চায়নি, কিন্তু তাদের চেহারায় আমি স্পষ্ট ভয়ের রেখা দেখেছিলাম। আমি বুঝতে পারছিলাম তারা কিছু একটা লুকাচ্ছে আমার কাছ থেকে, কিন্তু আমার জোরাজুরিতে তারা বলতে বাধ্য হয়। ফাতিমার এক বান্ধবী আমাকে বলে, আন্টি, আপনার মেয়ের উপর শয়তানের ছায়া আছে। তার এই কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। ইংরেজিরা বরাবরই বিজ্ঞানসম্মত ধারণায় বিশ্বাসী বলে আমি জানতাম। তারা জিন, শয়তান এইসব ব্যাপার বিশ্বাস করে ভেবেই আমি অবাক হয়েছিলাম। ফাতিমার বান্ধবী আমাকে বলে, আন্টি, ফাতিমা শিক্ষা সফরে এসেই কোথায় যেন চলে গিয়েছিল। আমরা সবাই ওকে অনেক খুঁজেও কোথাও পাইনি। প্রায় 4-5 ঘন্টার বেশি সময়ও গায়েব ছিল। টিচাররা সব শেষে পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়। পুলিশকে ফোন করার কিছুক্ষণ আগে কোত্থেকে যেন ফাতিমা ফিরে আসে। সেদিন বিকেলে আমরা গাছ দেখতে বের হচ্ছিলাম। আমার সাথে ও অযথাই খারাপ আচরণ করতে শুরু করে। আমি ওকে চুপ করানোর জন্য ওর দিকে আঙুল তুলতেই সে আমার হাতে কামড় বসিয়ে দেয়। পরদিন তেমন কিছু হয়নি। তৃতীয় দিন রাতে আমি পানি আনার জন্য ঘুম থেকে উঠে দেখি ফাতিমার মুখের পাশে একটি মাছি বসে আছে। আমি হাত দিয়ে মাছি সরাতে যাব, সাথে সাথেই ফাতিমার চোখ খুলে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকায় আর আমার হাত চেপে ধরে। আমি কেন জানি না কোনো শব্দই করতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। মাছিটা আবার ফাতিমার মুখের পাশে বসলে সে এমনভাবে মাছিটিকে নিজের জিভ দিয়ে ভেতরে টেনে নেয়, ব্যাঙ যেভাবে জিভ দিয়ে পোকামাকড় ধরে অনেকটা সেরকম। মাছিটি মুখে নিয়ে সে চিবিয়ে খেতে শুরু করে। আমি এসব দেখে জোরে চিৎকার দেই। সবাই এসে দেখে ফাতিমা ঘুমাচ্ছে। আমার কথা কেউ বিশ্বাস করেনি। পরদিন রাতে আমাদের তাঁবুর পাশের তাঁবুতে ফাতিমা একাই ছিল। হঠাৎ দেখি একটি ছেলে তার তাঁবুতে প্রবেশ করলো। আমি অবাক হলাম, কেননা আমাদের এখানে কোনো ছেলেই আসেনি। তাহলে ফাতিমার তাঁবুতে কে যাচ্ছে তা দেখার জন্য আমি ধীরে ধীরে ওর তাঁবুর কাছে যাই আর সামান্য ফাঁকা করে ভেতরে দেখি সেখানে ফাতিমা ছাড়া আর কেউ ছিল না। ফাতিমার সামনের দিকেই তাকিয়েছিল। হঠাৎ সে আমার দিকে ঘুরে তাকায়। আমি সেখানে আছি এটা কোনোভাবেই তার বোঝার কথা না। আমার দিকে তাকিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আমি প্রচন্ড ভয় পাই। তার আচরণ দেখে না,
তার কণ্ঠ শুনে। তার কথাগুলো তার কণ্ঠ থেকে বের হচ্ছিল ঠিকই, কিন্তু তার আওয়াজ ছিল একেবারে কোনো পুরুষের আওয়াজের মতো। আমাকে সে যা বলছে সব ছিল পুরুষের কণ্ঠের আওয়াজ। আমি টিচারকে সব জানানোর কথা ভাবছিলাম, কিন্তু ফাতিমা সেদিন রাতেই আমাকে হুমকি দেয়, আর কাউকে কোনো কিছু জানানো যাবে না, বারণ করে আমাকে, অন্যথায় খারাপ কিছু আমার সাথে ঘটবে। তাই আমি কাউকে জানাইনি আন্টি। ফাতিমার বান্ধবীর এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ফাতিমার বাবাকে সব জানাই। আমরা ফাতিমাকে অনেক ডাক্তার দেখাই, কিন্তু ফাতিমা ডাক্তারদের সাথে এমন কিছু আচরণ করে যা দেখে ডাক্তাররা তার চিকিৎসা পর্যন্ত করতে ভয় পেতে শুরু করে। সে ডাক্তারদের 14 পুরুষের নাম বলা থেকে শুরু করে তাদের জীবনের খারাপ কাজের তালিকা দেয়, গালি দেয়া, বিকৃত ভাষায় কথা বলা, তাদের হুমকি দেয়া থেকে শুরু করে এমন কিছু নেই যে সে বাদ রেখেছিল। ডাক্তাররা আমাকে পরামর্শ দেন ফাতিমাকে কোনো মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মন বলছিল আমার মেয়ে পাগল নয়, নিশ্চয়ই কোনো শয়তানের ছায়া আছে ওর ওপরে। আমি ফাতিমার বাবাকে ওর বান্ধবীর কাছ থেকে যা যা শুনেছি সব জানাই। ফাতিমার বাবা ভালো কোনো হুজুরের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নেন, কিন্তু ইউকেতে আমরা তেমন ভালো কোনো আলেম ওলামা খুঁজে পাচ্ছিলাম না। এখানে আমাদের পরিবারের আরও কেউ ছিল না যার সাথে আমরা এইসব ব্যাপার শেয়ার করতে পারি। ফাতিমার বাবা প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। সেই সুবাদে তার সাথে এক ব্যক্তির বন্ধুত্ব হয়। সেই ব্যক্তির নাম ছিল হেনরি। হেনরি ছিল বাকিংহামের একটি চার্চের পাদ্রী। তার সাথে ফাতিমার বাবা সব শেয়ার করেন আর তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। যেহেতু আমরা কোনো হুজুর পাচ্ছিলাম না, তাই আমাদের কাছে আর দ্বিতীয় কোনো উপায়ও ছিল না। হেনরি ফাতিমার বাবাকে বলেন তিনি সাহায্য করতে চান, তবে তাকে আগে নিশ্চিত হতে হবে এখানে আসলেই এমন কোনো সমস্যা আছে কিনা যার জন্য এখানে চার্চের হস্তক্ষেপ প্রয়োজন। তিনি সন্ধ্যায় আমাদের বাসায় আসার জন্য অনুমতি চান। ফাতিমার বাবা হেনরির কথায় রাজি হন, কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই আমার জানা ছিল না। ফাতিমার বাবা আমাকে কিছুই জানাননি। সেদিন দুপুরে আমরা টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। হঠাৎ ফাতিমা তার বাবাকে উদ্দেশ্য করে বলে, ওই বুড়ো লোকটাকে কেন ডেকেছ? কি করবে এসে? ওর কথা শুনে আমি চমকে যাই। ফাতিমার বাবার হাতে থাকা চামচ মাটিতে পড়ে যায়। ফাতিমার বাবা ওকে বলেন, তিনি তো কাউকে বাসায় ডাকেননি, আর ফাতিমা কার কথা বলছে সেটাও তিনি বুঝতে পারছেন না। বাবার কথা শুনে ফাতিমা বলে, এত নাটক করার কি আছে? কাকে ডেকেছ তুমি ভালো করেই জানো, ওই যে বুড়ো পাদ্রী, কি যেন নাম, হেনরি। হেনরি, ওকেই তো দেখেছ। আচ্ছা ঠিক আছে, আসুক, ওকেও দেখে নেব। আর হ্যাঁ শোনো, সুযোগ পেলে ওকে বলে দিও যেন আরো 4-5 জন লোক সাথে নিয়ে আসে। ও তো নিজে এখান থেকে যেতে পারবে না, তাই আর কি। ফাতিমা তার বাবার সাথে অনেক বেশি বেয়াদবি করে কথা বলছিল। আমাদের দুজনের এসব দেখার শোনা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। ওর চেহারায় আমরা শয়তানের উপস্থিতি ভালোভাবেই টের পাচ্ছিলাম। সত্যি কথা বলতে ফাতিমার আচরণ দিন দিন এত বেশি ভয়াবহ হয়ে উঠেছিল যে রীতিমতো ওকে আমরা ভয় পেতাম। আর সেদিনের খাবারের টেবিলে বলা ওর কথা শোনার পর আমরা আরো ভয় বেশি পাই। আমাদের ভয়ের পরিমাণ বেড়ে যায় সেদিনের পর থেকে, কেননা সেদিনই প্রথম আমি ওকে কোনো পুরুষ কণ্ঠে কথাগুলো বলতে শুনি। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ওর বাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিলাম। আমাকে দেখে ফাতিমা কটকট শব্দে হাসি দিয়ে টেবিল থেকে উঠে হেলতে দুলতে নিজের রুমে চলে যায়। ফাতিমার বাবা আমাকে শান্ত করেন। তিনি বলেন ফাতিমার ওপর শয়তানের ছায়া আছে তা পরিষ্কার, আর শয়তানের কাজ মানুষকে ভয় দেখানো, কারণ ভয় দেখিয়েই সে তাদের ভুল পথে নিয়ে যায় এবং ভুল পথে চালনা করা সহজ হয় তার জন্য। তিনি আমাকে শক্ত হতে বলেন। তিনি বলেন সন্ধ্যায় পাদ্রী সাহেব আসবেন, তিনি ফাতিমাকে দেখবেন, ইনশাল্লাহ কোনো না কোনো রাস্তা ঠিকই দেখবেন। সেদিন বিকেলে আমি আমার মাকে ফোন করি। আমার মা বাংলাদেশেই থাকতেন। তাকে আমি সব সমস্যার কথা আগেই জানিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন সদকা করতে আর কোরআন খতম পড়তে। আমি সবই করেছি। সবশেষে আমি মাকে জানাই বাসায় আমরা এক পাদ্রীকে ডেকেছি, কেননা আমরা কোনো হুজুর খুঁজে পাইনি। আমার মা আমার কথাগুলো শুনে আমার উপর রাগ দেখাতে শুরু করলেন। তিনি বললেন, হুজুর পাসনি জন্য পাদ্রীর সাহায্য নিবি তাতে আমি বারণ করছি না, কিন্তু তুই তো মুসলিম, তুই নিজে একবার চেষ্টা করে দেখতে পারলি না?
4 কুল আর আয়াতুল কুরসি পড়ে মেয়ের গায়ে ফুঁ দিয়ে দেখেছিস? একবার চেষ্টা করে দেখ। তুই মুসলমান, তোর কাছে কোরআন আছে, সেগুলো কাজে না লাগিয়ে আগেই অন্য লোকের কাছে কেন যাচ্ছিস? মায়ের কথা শুনে আমি বেশ লজ্জাবোধ করছিলাম। ঠিকই তো বলেছেন মা, আসলেই তো আমি এসব চেষ্টা করার কথা একবারও ভাবিনি কেন। মনে মনে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছিল। আমি মায়ের বলা কথা আমলে নিলাম আর অজু করে আসরের নামাজ পড়ে কুরআন পড়লাম। এরপর আমি ফাতিমার রুমে গিয়ে দেখি সে মুখ হাঁ করে ঘুমাচ্ছে, তার হাত পা এলোমেলো, চুল অগোছালো। আমি ভেতর থেকে দরজা আটকে দেই। ফাতিমার বিছানার পাশে যে জায়নামাজ বিছিয়ে আমি প্রথমে সূরা নাস, পরে সূরা ফালাক, সূরা ইখলাস ও সূরা কাফিরুন পাঠ করি। আমার সূরা পাঠ করার সময় বুঝতে পারি ফাতিমা পুরুষ কণ্ঠে গড়গড় আওয়াজ করছে। আমি যতই সূরা পড়ছি তার আওয়াজ ধীরে ধীরে তীব্র হতে শুরু করেছে। সূরা শেষ হলে আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। শুধুমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পড়েছি, সাথে সাথেই ফাতিমার শোয়া থেকে এক লাফ দিয়ে আমার মুখের কাছে চলে আসে। তার চুল তার মুখকে ঢেকে রেখেছে। আমি তার এই অবস্থা দেখে নির্বাক হয়ে ভয়ে কাঁপছি। সে আমাকে বলছে, কি করছিস এখানে? সব কি করছিস? বের হয়ে যা এখান থেকে, যা। আমি বুঝতে পারছিলাম আমার সূরা পড়ার জন্য ফাতিমার সাথে থাকা শয়তানের সমস্যা হচ্ছে। আমি যত বেশি সূরা পড়ব আর ফুঁ দেব, তত জলদি সে আমার মেয়েকে ছেড়ে দেবে। তাই ওর কথা উপেক্ষা করে আবার আয়াতুল কুরসি পড়তে শুরু করি। এবার ও প্রচন্ড রাগ নিয়ে আমাকে পুরুষ কণ্ঠে বলে ওঠে, তোর কোনো ধারণা আছে আমি কি করতে পারি? মরার শখ না হয়ে থাকলে এখান থেকে এই মুহূর্তে চলে যা। আমি ওর কথায় কর্ণপাত করিনি। হঠাৎ ওর টেবিলে থাকা কাঁচের গ্লাস আমার নাককে সামান্য স্পর্শ করে দেয়ালে লেগে ভেঙে যায়। আমি চমকে উঠি। আমাকে ভয় পেতে দেখে ফাতিমা পুরুষ কণ্ঠে হাসতে থাকে আর ধুম করে শব্দ করে দরজা আপনা আপনি খুলে যায়। আমার ফাতিমার রুম থেকে বের হয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন, কারণ আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম এই শয়তান অনেক বেশি শক্তিশালী, এর মোকাবেলা করা আমার একার পক্ষে সম্ভব না। আমি সন্ধ্যায় ফাতিমার বাবা এলে তাকে সব বলি। আমার কথা শুনে তিনি আমাকে বকতে শুরু করেন। তিনি বলেন, আমার এভাবে একা কাজ করতে যাওয়াটা মোটেও উচিত হয়নি। এতে আমার বড় ধরনের ক্ষতি হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ফাতিমার বাবার কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়ি আর ভাবতে শুরু করি আমার একমাত্র মেয়ের সাথে কেন এমন হচ্ছে, কোন কুক্ষণে আমি ওকে বাইরে যাবার অনুমতি দিয়েছিলাম। এসব ভেবে আমার কান্না যেন বেড়েই চলছিল। ফাতিমার বাবা আমাকে যথাসম্ভব সান্ত্বনা দেন। তিনি বলেন, পাত্রী সাহেব আসলে কিছু একটা সমাধান বের হয়ে আসবে ইনশাল্লাহ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি আর ফাতিমার বাবা খাবার টেবিলে বসেই কাটিয়ে দেই আর বারবার ঘড়ির দিকে তাকাতে থাকি পাদ্রী সাহেবের অপেক্ষায়। পাদ্রী সাহেব রাত প্রায় 9:30-এর দিকে আমাদের বাসায় আসেন। বাসায় আসার পর আমি আর ফাতিমার বাবা তাকে ফাতিমার রুমে নিয়ে যাই। ফাতিমার রুমে যাবার সাথে সাথেই ফাতিমা পুরুষ কণ্ঠে বলে, কি রে পুরো, এসেছিস? কেন মরার জন্য এখানে এসেছিস বলতো? এই বয়সে সব মানায়? এখনো সময় আছে, চলে যায় এখান থেকে। ফাতিমার কথা শুনে পাদ্রী বলেন, কে তুই? এই মেয়েকে কেন তো জ্বালাতন করছিস? বল, তোর পরিচয় প্রকাশ কর। আমি তোকে আদেশ করছি, শয়তান, তুই তোর পরিচয় প্রকাশ কর। এসব কথা শুনে ফাতিমা হাসতে হাসতে বলে, আমি পিটার। কিরে, চিনতে পারছিস আমাকে? তোর থেকে ভালো আমাকে কে চেনে? পাদ্রী এই নাম শুনে ব্যাপক রাগান্বিত হয়। তিনি বলেন তার সাথে নাটক না করতে, কারণ পিটার তারই বাবার নাম। পাদ্রীর কথা শুনে ফাতিমা অট্টহাসি হাসতে হাসতে বলে, তাহলে মনে কর আমি তোর বাবা। এই কথা শুনে পাদ্রী প্রচন্ড রেগে যান। রুমে আসার সময় তার হাতে কিছু একটা জিনিস এনেছিলেন। ছোট একটা বোতলে ছিল, সেটা হতে পারে হলি ওয়াটার। তিনি সেই বোতলের মুখ খুলে ফাতিমার দিকে ছুঁড়ে মারতে যাবেন, এমন সময় হুট করে বিদ্যুৎ চলে যায়। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। 10 থেকে 12 সেকেন্ড পর বিদ্যুৎ আসে। ফাতিমা পাদ্রীর দিকে তাকিয়ে হাসছে। পাদ্রী তার দিকে পানি ছুঁড়ে মারতে গিয়ে দেখেন তার হাতে কোনো বোতল নেই। সাথে সাথে তিনি তার হাতে থাকা বাইবেলের কিছু পৃষ্ঠা খুলে পড়তে শুরু করেন। পাদ্রী যতবারই বাইবেল পড়ছেন, ফাতিমা ততই পুরুষের কণ্ঠে জোরে জোরে হাসতে শুরু করে। এমনটাই চলে বেশ কিছুটা সময়। হঠাৎ ফাতিমা বলে, হে যে বুড়ো, চুপ কর, তোর সময় শেষ।
এবার আমার সময় শুরু। ফাতিমার কথা শেষ হতে না হতেই আবার বিদ্যুৎ চলে যায়। রুমে কোনো প্রকার টু শব্দ নেই। কয়েক মুহূর্ত পর বিদ্যুৎ এলে আমরা দেখি পাদ্রী অজ্ঞান হয়ে ফাতিমার বিছানায় আছড়ে পড়ে আছেন, আর ফাতিমা আমাদের দুজনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তার চাহনি দেখে ভয়ে আমরা পিছিয়ে যাই। হঠাৎ দেয়ালে পিঠ ঠেকে আমাদের, যা দেখে ফাতিমা মুচকি হাসে আর সেই রুম থেকে চলে যায়। ফাতিমার বাবা হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন আর চার্চেও ফোন করেন। ততক্ষণে আমাদের মনে জমা ভয়ের বাদল থেকে বজ্রপাত শুরু হয়েছে। পাদ্রী এখানে চার্চের কোনো অফিসিয়াল কাজে আসেননি। তার কিছু হয়ে গেলে সেই দোষ ফাতিমার ঘাড়ে এসে পড়বে। কি করব কিছুই বুঝেও। একটা উইন্টারের টাইমে তখন আমি একটা বেসমেন্ট ভাড়া নিয়েছিলাম, আমার হাজবেন্ড এবং আমি। তো আমার হাজবেন্ড এয়ারপোর্টে জব করতো। ও সকাল 4:30টার মধ্যে বের হয়ে যেত, আর আমি জব করতাম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে। তো এটা অফিসিয়াল আওয়ার, যেটা 8 to 4 এরকম থাকতো। তো আমি 7টার দিকে বাসা থেকে বের হতাম। আমি বরাবরই আসলে খুবই ভীতু প্রকৃতির একটা মেয়ে। ও চলে যাওয়ার পরে সমস্ত রুমের লাইট জ্বালিয়ে দিতাম, মানে একদম বাথরুম থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে সব লাইট আমি জ্বালিয়ে তারপরে একটু ন্যাপ নিতাম। আবার মাঝে মাঝে যদি ঘুম না আসতো তাহলে একটু স্ক্রোলিং, ফেসবুক এগুলো করতাম, এন্ড দেন উঠে রেডি হয়ে চলে যেতাম। এটাই আমার রেগুলার একটা রুটিন ছিল। কিন্তু যেদিনের ঘটনা, ওই দিন আমার হাজবেন্ড চলে গেল এবং আমি দরজাটা বন্ধ করে আমি সব রুমের লাইট জ্বালালাম, এসে শুলাম। এবং আমি ভাবছিলাম যে কখন উঠবো, দেরি হয়ে যায় কিনা, বাস পাই কিনা। তো এটা চিন্তা করতে করতে আমি একটু তন্দ্রার মতো লেগে আসছি, কিন্তু আমি কমপ্লিটলি ঘুমাই নাই। এবং এটা আমি ফিল করতে পারতেছিলাম, বিকজ আমি আমার লাইট দেখতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম যে আমি কি পরে যাব, কখন উঠবো, টাইম হলো কিনা, বিভিন্ন ধরনের চিন্তা। তো ঠিক কিছুক্ষণ সময় পরে আমার কাছে মনে হলো যে আমার ঘরের ভিতরে কেউ ঢুকছে, মানে মেইন ডোর দিয়ে কেউ ঢুকছে। তো আমি ভাবছি আমার হাজবেন্ড হয়তো আসছে, ও লস্ট অ্যান্ড ফাউন্ডে কাজ করতো, ওর হয়তো চাবিটা বাসায় রেখে গেছে কিনা, এই জন্য হয়তো আসছে। তো আমি শুয়ে শুয়ে ওর জন্য ওয়েট করছি যে ও এসে হয়তো দেখা করে যাবে বা কিছু। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু সে ভিতরে আসতেছে না। তো আমি আবার ভাবলাম যে ওকে আবার ফায়ার করে দিল কিনা, কারণ এইখানে জবে তো আসলে যে কোনো সময় ফায়ার করে দেয়। তো ও আপসেট কিনা, এই জন্য ভিতরে আসতেছে না, না কি হইলো, এটা চিন্তা করতে করতে হুট করে দেখলাম যে আমার হাজবেন্ডের মতোই কেউ ভিতরে ঢুকলো এবং হেঁটে হেঁটে আমার মুখের সামনে আসলো এবং ঘাটটা একটু বাঁকা করে সে আমাকে দেখলো যে আমি ঘুমাচ্ছি কিনা। এবং আমি দিব্যি মনে আছে যে আমি আমার হাজবেন্ডের সাইড থেকে যে লাইটটা জ্বলছে, মানে আমার যে রুমের লাইটটা আমি দেখছি, হাজবেন্ডকে দেখছি, ফিল করতে পারছি যে রুমে কেউ আছে। কিন্তু ও যখন ঘাটটা ঘুরে আমাকে দেখলো এবং মানে পরে যখন চলে যাচ্ছে, তখন আমার মনে হলো যে না, এটা আমার হাজবেন্ড না। হঠাৎ করে কেন জানি অটোমেটিক আমার মনে হলো যে না, এটা আমার হাজবেন্ড না। তো যেই ছিল সে আবার আমার মুখের সামনে থেকে যে আমার পা যেই দিকে, এইখানে বসলো। এবং আমার মনে আছে আমি ওকে দেখতেছি এবং আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। তখন আমার ঠোঁট নড়তেছে, আমি তখনও লাইটটা দেখতেছি। তা আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে যখন শেষ হয়নি, মাঝখানে গেলাম আমি আয়াতুল কুরসি পড়ার, ঠিক তখনই যে ব্যক্তিটা বা যেই ছিল এখানে সে বলে উঠলো, পড়িস না রে, পড়িস না। মানে রাসেল ভাই, এই জিনিসটা শোনার জন্য তো আমি প্রস্তুত ছিলামই না, বিকজ আমি ভাবছিলাম যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ঠোঁট নড়তেছে এবং আমি দিব্যি কথাটা শুনলাম যে সে বলল, পড়িস না রে, পড়িস না। সাথে সাথে আমার ঘুম বা মানে যেভাবে ছিলাম আমি উঠে বসলাম। উঠে বসে আমি আমার পায়ের এই জায়গাটা ধরলাম যে আসলে কেউ ছিল কিনা দেখলাম। অনেকক্ষণ স্থির হয়েছিলাম কারণ আমি মুভ করতে পারছিলাম না যে এটা কি হলো আমার সাথে। আগে তো কখনো এরকম আমি কোনো কিছুই এক্সপিরিয়েন্স করিনি।
আমি যদিও খুব ভীতু, কিন্তু মানে মাঝে মাঝে মনে হতো যে একটু কি এক্সপিরিয়েন্স করলে ভালো হতো, বা যদি এরকম কেউ সামনে আসতো। তো ওই দিন হঠাৎ করে এক্সপিরিয়েন্স হওয়ার কারণে আমি এতটাই ভয় পাইছিলাম যে আমি আসলে কিছুই বলতে পারছিলাম না। তো তারপরে যাই হোক, আমি জানি যে আমার জব আছে, আমার বের হতে হবে। তখন আনুমানিক 6টা এরকম বাজে, 6টা 6:30। আমি যেই বেসমেন্টটা ভাড়া নিয়েছিলাম, যে বাড়িটা, এই বাড়ির উপরের যে আন্টি, উনিও চলে গেছে তখন। উনি জব করতো ওনার ছেলে মেয়েকে নিয়ে। আমি জানি যে পুরা বাড়ি তখন ফাঁকা, আমার হেল্প চাওয়ারও কিছু নাই। তা আমি উঠে কোনো রকম জাস্ট ব্রাশটা করলাম, আমার ড্রেস সামনেই ছিল, আমি ড্রেসটা পরে এক দৌড়ে ভাইয়া আমি বাসা থেকে বের হয়ে গেছি। এবং একদম দৌড়টা আমার স্টপ হয়েছে বাস স্টপে, যে আমি যেখান থেকে বাস নিতাম ওইখানে। তো বাস স্টপে যেয়ে আমি কিছুক্ষণ থেমে আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম যে তুমি কি বাসায় আসছো? তখন সে বলতেছে, না আমি তো এয়ারপোর্টে র্যাম্পে আমি হাঁটতেছি, কাজ আছে। কেন, কি হয়েছে? তা আমি বললাম যে না, কিছু না। তখন আমি ওকে কিছুই বলি নাই, বাট আমি ওকে আবার জিজ্ঞেস করলাম যে তুমি কি কোনো কারণে চাবি নিতে বা কোনো কারণে কি তুমি বাসায় আসছিলা যাওয়ার পরে? ও বললো যে না, আমি তো আসি নাই। তো যাই হোক, আমি ওকে আর তখন কিছু বলি না, আমি আস্তে করে ফোনটা রেখে আমি ওই দিন আর্লি অফিসে চলে গেছি। এবং এখন পর্যন্ত আমি জানি না যে আসলে ওইটা আমার কি ছিল, আমি কি দেখলাম, বাট আমার ওই আওয়াজটা, যে পড়িস না রে পড়িস না, এই আওয়াজটা এখনো আমার কানে বাজে। এরকম জিনিস আমি এখন পর্যন্ত আর কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। অবস্থিত একদিন বিকেলে আসরের নামাজের পর আমার কাকার সাথে এক চায়ের দোকানে বসি। ঠিক সেই মুহূর্তে চাচা খবর পায় যে দূরের এক গ্রামে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি লাশ দেখতে একটু বেশি কৌতূহলী হই, তাই আমি চাচাকে অনেক জোর করে বলার পর তিনি যাওয়ার জন্য রাজি হন। গ্রামটি ছিল অনেক অদ্ভুত, আর আমার জন্য একটি অজানা গ্রামও বটে। গ্রামে মানুষজন খুবই কম বসবাস করত, অনেক দূরে দূরে মানুষের বসবাস। তো সেই মৃত বাড়িতে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তখন মাগরিবের সময় ছিল। ওদের বাড়ির পাশে একটি মসজিদ ছিল। নামাজ পড়ে আমি আর চাচা সেই বাড়িটিতে প্রবেশ করি। বাড়িটি ছিল বাউন্ডারি করা। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আমরা মৃত লাশটি দেখতে পাই। তখন আমরা অবাক হই অনেক, কারণ লাশটির সাথে কেউ ছিল না। পরে আমরা ঘরের ভেতরে প্রবেশ করে আরো অবাক হই, কারণ ঘরে সবাই একসাথে চুপ হয়ে বসে আছে, কেউ কারো সাথে কোনো কথা বলছে না। আর রান্নাঘরে কয়েকজন রান্না করছিল। তখন ঘরে প্রবেশ করতেই একজন আমাদের কাছে এসে আমাদের পরিচয় জানার উদ্দেশ্যে প্রশ্ন করেন এবং এখানে আসার কারণ সম্পর্কে জানতে চান। পরে বললাম যে আমরা অমুক গ্রাম থেকে এসেছি লাশটি দেখতে। তখন সেখান থেকে এক ব্যক্তি চাচাকে চিনে ফেলে এবং আমাদের দিকে এগিয়ে এসে ভারী গলায় বলে, আপনাদের এখানে আসা উচিত হয়নি। এখন এসেই যখন গিয়েছেন, বসুন, আর যাই ঘটুক না কেন ভয় পাবেন না, আর চিৎকার চেঁচামেচি করবেন না। তখন আমরা বসে মেয়েটির মৃত্যুর ব্যাপার জানতে পারলাম। মেয়েটি বাড়ির পেছনে এক আমড়া ফলের গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ ছিল টাকা। মেয়েটির স্বামী বিদেশ থাকত। বিদেশ থেকে মেয়েটির স্বামী মোটা অঙ্কের টাকা পাঠিয়েছিল জমা করে রাখতে, কিন্তু তার লোভী ভাইয়েরা টাকার খবর জানতে পেরে তার বোনের কাছ থেকে নানাভাবে লাভের লোভ দেখিয়ে টাকাগুলো ধার নেয়। পরে মেয়েটির স্বামীর দেশে ফেরার সময় ঘনিয়ে আসে এবং সে তার ভাইয়ের কাছ থেকে টাকা আনতে যায়, কিন্তু তার ভাইয়েরা টাকা নেয়ার কথা অস্বীকার করে এবং কোনো টাকা দেবে না বলে জানিয়ে দেয়। মেয়েটি তার স্বামীকে কি জবাব দেবে এই ভয় এবং তার ভাইদের অমানবিক আচরণে ভেঙে পড়ে একরকম নিজেকে শেষ করার জন্যই ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। তারা আরও জানায় যে লাশটি গাছ থেকে নামিয়ে আনার পর থেকেই তাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়েছে। দিনের বেলায় টিনের চালের ওপর বিকট আওয়াজ এবং লাশ উঠে বসে পড়া ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে। পরে মসজিদ থেকে ইমাম সাহেব এসে কিছু দোয়া এবং পানি পড়া ছিটিয়ে যাওয়ার পর লাশের উঠে বসা বন্ধ হয়। দাফন রাতেই সেরে ফেলার সিদ্ধান্ত নেয় সবাই। ইশার নামাজের পরে সবাই বাড়ি ফেরে এবং একসাথে ঘরের ভেতর সমবেত হয়। ঠিক সেই মুহূর্তে টিনের চালে আবার সেই আগের মতো বিকট আওয়াজ হতে থাকে এবং বোঝা যায় যে বিশাল কোনো দেহের প্রাণী
চালটি ভেঙে ঘরে প্রবেশ করার চেষ্টা করছে। বিশ্বাস করেন রাসেল ভাই, তখন আমার ভেতরে যে কি পরিমাণ ভয়ের আবির্ভাব ঘটেছে তা ব্যক্ত করার মতো না। সবাই খুব ভয় পেয়েছিল এবং সবাই সিদ্ধান্ত নেয় যে রাতে দাফন করবে না। সেই রাতেও কেউ ঘরের বাইরে যায়নি। লাশটি পাহারা দেওয়ার জন্য থানা থেকে 2 জন পুলিশ সদস্য আসে। আমি আর চাচা সেই বাড়িতেই থেকে যাই। পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি লাশটি খাটিয়াতে নেই, নিচে মাটিতে উপুর করে শোয়ানো। আর পুলিশ 2 জনও নেই। একজনকে বাড়ির সামনে পুকুর পাড়ে, অপরজনকে বাড়ির পেছনে আমড়া গাছের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। সে ছিল তখন অচেতন। তার মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয় এবং তাদেরকে রাতের কথা জিজ্ঞেস করা হলে তারা কিছুই বলতে পারে না। তারপর ইমাম সাহেব এসে লাশটি উঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জানাজা দিয়ে দাফন করতে বলেন। তখনই জানাজা শেষ করে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তবে ইমাম সাহেব লাশটিকে কবরস্থানে দাফন করতে বারণ করেন, কিন্তু পরিবারের লোকজনের আকুতি মিনতিতে ইমাম সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের যখন ইচ্ছা। লাশটি দাফনের জন্য কেউই কবরে নামতে রাজি ছিল না, কারণ ফাঁসি দেওয়া লাশ, তাই কেউই সাহস করতে পারছিল না। তো আমি আবার একটু সাহসী, তাই আমি বললাম আমি নামব। আমি আর আমার চাচা আর মেয়ের পরিবারের একজন কবরে নামি এবং লাশটিকে নামাই। আমি ছিলাম লাশের পায়ের দিকে। যখন একটি গিট খোলা হলো, মুহূর্তের মধ্যে লাশটি এক ঝটকায় কেমন যেন উঠে পড়ে। চরমভাবে ভয় পেয়ে যাই আমরা। যেহেতু আমি পায়ের কাছে ছিলাম, লাশটি একদম আমার সামনে উঠে পড়ে। সেই মুহূর্তের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চোখের সামনে এক ফাঁসি দেয়া মরা লাশ, আমার মুখোমুখি সে। জঘন্য অনুভূতি এতটাই ভয়াবহ ছিল যে আমি সহ্য করতে পারিনি, জ্ঞান হারাই। তারপরে আমার জ্ঞান ফেরে দুপুরে। আমার জ্ঞান ফেরার পর এর মধ্যে ঘটে যাওয়া ঘটনা আমি চাচার মুখে শুনি। তার ভাষ্যমতে আমি বেহুশ হয়ে যাওয়ার পর কবর থেকে আমাকে বের করে নিয়ে আসা হয় এবং ইমাম সাহেব দোয়া পড়ে লাশটিকে ফু দিলে তা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কথায় আছে যে আত্মহত্যাকারী লাশ মাটিও গ্রহণ করে না। আবার তা ছিল এক কবরস্থান যেখানে এমন লাশ দাফন করানোটা একদমই উচিত না বলেই মনে করেছিলেন ইমাম সাহেব। তো লাশটিকে দাফন করে বাড়ি ফেরার সময় কবরস্থান থেকে অনবরত হাজার মানুষের কণ্ঠস্বর ভেসে আসে। তারপর ইমাম সাহেবের কথা মতো একটি কবর খুঁড়ে আবারও সেই লাশটির দাফন সম্পন্ন করা হয়। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে আসি। যাওয়ার পথে আমরা বারবার ভুল পথে যাচ্ছিলাম। এটি খুবই অদ্ভুত একটি এলাকা ছিল, কারণ এই স্থানে এই গ্রাম যে আছে তা অনেকে জানেই না। আমরা অনেক সময় ঘোরাঘুরি করে সঠিক পথে বাড়ি ফিরতে সক্ষম হই। আমার সবকিছু কি হয়েছিল, কি ঘটেছিল, সবকিছু আমার মনে আছে এবং এমনকি এখনো মনে আছে। সো আমি এখনো বুঝতে পারতেছি না এটা কেন হচ্ছে। সো মূলত ঘটনায় ফিরি। আমি নারায়ণগঞ্জের নবীগঞ্জের এই পাশে থাকতাম, আশেপাশেই থাকতাম। মূলত এলাকার নামটা বলতে চাচ্ছি না, আশেপাশেই থাকতাম। তখন আমাদের এইখানে এলাকার সাইডে একটা সারা বাড়ি আছে না, সারা বাড়ি বলে তো, একটা সারা বাড়ি আছে। সেই সারা বাড়িটা প্রচন্ড পরিমাণে ভয়ানক, পরিত্যক্ত বাড়ি যেটাকে বলা হয়। প্রচন্ড ভয়ানক। ওইখানে দিনের বেলাও কেউ যাইতে চায় না। তো আমি, আমার বড় বোন আর আমার ছোট ভাই, আমরা 3 জনে ওই সারা বাড়ির পাশেই একটা বড় সড়ো বিল আছে। ওইখানে আমরা বিকাল হলেই খেলাধুলা করতাম ছোটবেলায়। তখন আমার বয়স প্রায়, রাসেল ভাই, 9 থেকে 10 বছর হবে। তখনকার ঘটনা আমার এখনো মনে আছে। এমন কি মনে হচ্ছে যে আমার সাথে এই তো 2-3 দিন আগে ঘটছে, এরকম ভাবে আমার স্পষ্ট মনে আছে। বুঝতে পারছেন? তো যাই হোক, তখন আমরা যখন খেলতে যাই, তো খেলতে যাই মতন সবার কাছেই শুনছি যে এই পরিত্যক্ত বাড়িটা খুবই ভয়ানক। দিনের বেলাও মানুষ চাইতে ভয় পাইতো। তো কেন জানি না, আমি ওই সারা বাড়িটা নিয়ে অনেক ভাবতে শুরু করলাম।
হ্যাঁ ওই খেলা অবস্থায়, মাঠের মধ্যে খেলা অবস্থায়, তখন হঠাৎ করেই না আমার চোখ দুটা মানে দুইটা চোখের উপর নজর পড়লো। দেখলাম যে ওই সারা বাড়িতে মানে পরিত্যক্ত বাড়িতে ফুটবল আছে না, ফুটবলের সাইজে, ফুটবলের মতো মতো দুইটা বড় বড় মানে চোখ, চোখ দুটা লাল টুকটুকা হয়ে রয়েছে। তো এই জিনিসটা দেখা আবার চোখের মনি আছে না, চোখের মনি গুলাও দেখা যাইতেছে, কিন্তু চোখগুলা ফুটবলের মতো বড় বড়। তো এই জিনিসটা দেখে আমি না মানে অবাক হয়ে যায়, তাকায় আছি, বুঝছেন। তখন আমার বন্ধু তো কি হয়েছে, তুই দিকে তাকাই কে? আচ্ছা আমি আমার বোনকে বললাম, বোন দেখ ওইখানে না চোখের মতো দেখা যাইতেছে, লাল চোখের মতো। পরে আমার বড় বোনও সেম একই দৃশ্য দেখলো, যে আসলে দুইটা চোখ দেখা যাইতেছে বিশাল বড় বড়। তারপর আমরা ওইখান থেকে, আমার বড় বোন আমার বলতেছে চল আমরা এখান থেকে চলে যাই, এখান থেকে ঠিক হবে না। তারপর আমরা ওইখান থেকে চলে যাই। চলে যাওয়ার পর কিছুদিন পর, মেবি 6-7 দিন পর, মানে আমার না কেন জানি মানে ওই সারাবাড়ির দিকে আগ্রহ, ওই ঘটনাটা ঘটার পর থেকে কেন জানি ওই দিকে আগ্রহ থাকে বেশি, বুঝছেন। ওইদিকে আগ্রহ থাকতো বেশি। তখন তো একদিন মানে আমি যার কাছে আরবি পড়তাম তার বড় ছেলেকে নিয়ে বললাম যে চলো ভাইয়া আমরা একটু মানে যেহেতু ডেজার বসাইছে, ডেজার দিয়ে আমরা হেঁটে হেঁটে একটু অন্যদিকে যাই। তো ওই যে সারাবাড়ির কথা বলছিলাম, ওই সারাবাড়ির এখান দিয়ে ডেজার গেছে। তো আমার মনে মনে উদ্দেশ্য আমি ওইখান দিয়ে যাব। হ্যাঁ, আমার মনে মনে উদ্দেশ্য ছিল আমি ওইখান দিয়ে যাব। তারপর যাই হোক যাইতেছিলাম মতন, তখন আমারে ওই বড় ভাই বলতেছে যে এইখানটা তো ভালো না, এখান দিয়ে যাওয়াটা ঠিক হবে না, চল আমরা বাসায় ফিরে যাই। আমি বলতেছি যে ভাই এত দূর আইছি, চলো একটু যাই। পরে সে বললো আচ্ছা ঠিক আছে। তারপর না আমরা সাথে ছিলাম 3 জন মানুষ, ছিলাম 3 জন, আমি, আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের বড় ভাই, ঠিক আছে। তো আমরা 3 জন যেতেছি মতন, ফ্রেন্ডের বড় ভাই সবার আগে, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড, আর সবার লাস্টে ছিলাম আমি। তখন আর কি আমি ওই যখন ডেজার্টটার ওইখানে হাঁটতেছি, হ্যাঁ ডেজার্টের সাথেই ওই সারাবাড়িটা, আর সারাবাড়ির লগে যে ডেজার্টটা, ডেজার্টের সাথে আর একটা লগে হিজল গাছ, মানে যেটাকে এক কথায় ভয়ানক একটি গাছ বলা হয়, যে গাছে নাকি খারাপ জিনিস থাকে, হিজল গাছ। তো আমি যখন হিজল গাছটা ক্রস করব তখনই না মানে আমি কেন জানি মানে মনে হলো যে পা ফসকে পড়ে গেছি, হ্যাঁ পড়ে যেতে পেরেছি। তখন আমি না আমার পিছন দিয়ে 2 হাত দিয়ে পিছন দিয়ে আমি গাছটা ধরে ফেলছি, তখন আর পড়ে নেই কে। তো এই জিনিসটা দেখে সবাই অবাক হইলো, কি তুই আমরা ঠিক মতো এলাম, তুই পড়ে যেতে লইছিলি? তো হাসতে হাসতে আবার হাঁটতে নেমো। তখন যেই আমি হিজল গাছটা আবার ক্রস করতে লইছি, তখন এবার আমি পুরোপুরি পানিতে পড়ে গেছি। আমার কাছে এমন মনে হলো যে কি আমাকে ধাক্কা মারছে পিছন থেকে। তো ধাক্কা মারছে এমন লাগলো, তো আমি এবারকে আর গাছটাও ধরতে পারিনি, কে ডাইরেক্ট পানিতে পড়েছি। তবে পানি বেশি ছিল না, কোমর পর্যন্ত ছিল, মাজা পর্যন্ত পানি ছিল। তারপরে আমি মানে উঠলাম, উঠার পরে আমি আবারও যাইতে থাকলাম। ও একটা কথা বলে নেই রাসেল ভাই, যখন আমাকে মানে আমি পড়ে যাই, আমার কাছে মনে হলো যে কেউ আমাকে ধাক্কা দিছে। তখন আমি একটা জিনিস অনুভব করতে পারছি, যখন আমাকে ধাক্কা দিছে তখন আমার শরীরের মধ্যে যেন একটা গরম হাওয়া, গরম একটা বাতাস আমার শরীরের ভিতর প্রবেশ করলো। গরম একটা বাতাস যেন আমার শরীরের মধ্যে প্রবেশ করলো। তখন আমার কাছে কেমন জানি লাগতেছিল। তো আমি এত কিছু ভাবি নাই। তখন আমি আবার বলতেছি চলো ভাইয়া চলো যাই, আমরা সামনে আবার একটা পুকুর আছে, পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ আছে, মাছগুলো দেখবো না। তারপর আমার বড় ভাই বলতেছে যে না ওইখানে যাওয়া লাগবে না, চলো আমরা বাসায় চলে যাই। তো পড়েছি তুমি পানিতে পড়ে গেছো, গায়ে এমন লক্ষণ ভালো দেখতেছি না। তারপরে আর কি করলাম, তার কথা মেনে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো বাসায় চলে গেলাম স্বাভাবিক। তো মানে তখন যে আমি আমার উপর যেন মানে ওইটা অ্যাটাক করে ফেলছে, হ্যাঁ আমার উপর যেন ভর করে ফেলছে, আমি কিন্তু টের পাইনি।
আমি টের পাইনি। তারপর দুপুরবেলা আমরা মানে গোসল করব, ঠিক আছে? তো গোসল করব এমন তো অবস্থায় মানে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আমরা মানে ছোটবেলায় ফাইট খেলতাম, মারামারি খেলতাম মজা করে। তো আমরা মারামারি করতেছিলাম, এক পর্যায়ে আমি না মানে আমার বন্ধুকে টাচ করি, এত জোর টাচ করি না, জাস্ট আস্তে আমি তারে এমনি ঘুষা মারি। কি বলবো রাসেল ভাই, আমি এই জিনিসটা দেখার পর রীতিমতো অবাক। আমি তাকে মানে আস্তে করে ঘুষা মারলাম আর সে আমার থেকে কমসে কম 10 হাত দূরে গিয়ে বললো, 10 হাত দূরে গিয়ে পড়লো। এই জিনিসটা দেখে সবাই আমরা যতগুলো ছেলে ছিলাম সবাই অবাক হয়ে গেলাম। আর আমি তো বলতেছি আমার মধ্যে সুপার পাওয়ারে চলে আসছে, তো মানে মানে একটা কি অবস্থা। হ্যাঁ, আমি ভাবতেছি আমার মধ্যে সুপার পাওয়ার চলে আসছে। তো এটা নিয়ে ফাইজলামি করতে করতে তো যখন সন্ধ্যা হয়ে আসলো তখন আমার অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। মানে আমার কাছে মনে হতেছে যে আমার ভিতরে কেউ আছে, আমার ভিতরে কেউ আছে, আমার শরীরটা ভার লাগতেছিল। তারপর মানে কেমন জানি নিজের কাছে নিজের মানে অনেক রাগান্বিত লাগতো, এরকম ফিল হইতেছিল। তখন আমি না আমার আম্মুকে বলতেছি যে আমার সাথে না কেমন জানি লাগতেছে। আমরা বলতেছি কি হয়েছে, আমি বললাম যে মন যে অমুক জায়গায় গেছিলাম, যাওয়ার পর থেকে ওইখানে পড়ে যাওয়ার পর থেকে আমার কাছে না একটা গরম একটা হাওয়া আমার শরীরের মধ্যে লাগলো, তারপর থেকে আমার কেমন জানি লাগতেছে। অ্যাটলিস্ট আমি আমার বন্ধুকে ফাজলামো করে আঘাত করছি, আর সেই আঘাতে সে এক থেকে কমসে কম 10 হাত দূরে চলে গেল। মানে মনে হলো যে আমার ভিতরে কোনো শক্তি আছে। এইটা বলছি মতন বিশ্বাস করবেন রাসেল ভাই, আমার আম্মু তো কাঁদতে শেষ, অনেক কান্না করতেছিল। তারপর আমাকে সোজা কবিরাজের কাছে নেওয়া হয়। তো কবিরাজের কাছে যখন যাই তখন কবিরাজ আমাকে দেখেই বুঝে যায় যে আমাকে খারাপ একটা মানে জিন আসর করছে। তো তারপর আমাকে কি বলবো রাসেল ভাই, আমার সাথে কি করছে কবিরাজ আমার সব মনে আছে, সব এভরিথিং ইজ ওকে, সব মনে আছে। তো সবকিছুই মনে আছে। তারপর হচ্ছে গিয়ে আমাকে শোয়ানোর পর মানে অনেক মানুষ দেখলাম ভিড় হয়ে গেছে, অনেক মানুষ এসে আমাকে দেখার জন্য। অনেক মানুষ আসছে আমাকে দেখার জন্য। তখন কবিরাজ মানে একটা গরুর একটা হাড় নিল, অনেকগুলো শুকনো মরিচ নিল, তারপর রসুন সাথে কি জানি নিছিল, এত কিছু খেয়াল নাই। তখন মানে আমার আম্মু অনেক পরিমাণে কান্না করতেছিল। হ্যাঁ, আমার আম্মুকে কবিরাজ বলতেছিল আপনি কান্না করেন না, আপনি কান্না করলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না। তারপর আম্মু থামার পর কবিরাজ করলো কি, আমার হাতের মানে ছোট আঙ্গুল যেটাকে বলা হয় কাইঙ্গুল, ওই কাইঙ্গুলের মধ্যে শরীরের শক্তি দিয়ে, তার শরীরের সমস্ত শক্তি দিয়ে মানে চাপ দিল। চাপ দেওয়ার পর বলতেছি যে তুমি কি ব্যথা পাও? আমি বলতেছি যে না, আমি তো ব্যথা পাই না। তো সবাই বলতেছে যে আচ্ছা এক কাজ করেন, আপনাদের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী, সে তার কাইঙ্গুলের চাপ দেন জোরে। তারপর এমন করে 10 জন পুরুষ আমার কাইঙ্গুল প্রচন্ড পরিমাণে জোরে চাপ দিছে, কিন্তু আমি ব্যথা পাই না। অথচ আমার নখের মধ্যে রক্ত জৈমা লাল টুকটুকা হয়ে যেতেছে, বাট আমি ব্যথা পাচ্ছি না। তখন সবাই ট্রাই করলো, সবারটা যে দেখতো তোরা ব্যথা পাস কিনা। সবাই অবশ্যই ব্যথা পাচ্ছে, বাট আমি পাচ্ছি না। তখন কবিরাজ বলল যে তার উপর জিন আছে, তার জন্য সে ব্যথা পাচ্ছে না। তারপর এই কথা শুনে আমার আম্মু প্রচন্ড পরিমাণে কান্না করে মতন আমার আম্মুরে বোঝায়, আপনি যদি কান্না করেন তাহলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না। অনেক বোঝানোর পরে এসে পরে কবিরাজে যখন আমার ট্রিটমেন্ট করা শুরু করলো, নাকদা মানে বলতেছে যে তোর নাম কি, বল তোর নাম কি,
মানে আমি কোনো জবাব দিই না, ঠিক আছে, আমি শুনতেছি, আমি কোনো জবাব দিতেছি না। তারপর বলতেছে হ্যান তেন আচ্ছা বড় কয় জায়গা এন থেকে আমার বলতেছে আমি যাবো কেন, আমি আমার বাসা থেকে যাবো কেন, মানে আমি আনসার দিতেছি। ভিতরে যে কিছু আছে ওইটার কথা আমি জানি না, বাট আমি আনসার দিচ্ছি এটা। আচ্ছা তারপর মানে আমাকে করলো কি, সরিষা আছে না, সরিষা দিল, শুকনা মরিচ আছে না, শুকনা মরিচ দিয়ে নাগেন্দা ঘষাঘষি করলো, বাট কোনো রেসপন্স ছিল না তাদের। মানে জিন যে যাবে তার কোনো রেসপন্স ছিল না, কারণ আমি আঘাত পাচ্ছি, আমি জিন আঘাত পাচ্ছি কিনা সেটা আমি জানি না, বাট আঘাত পাচ্ছিলাম আমি। তখন আমার আম্মু প্রচন্ড পরিমাণে কান্না করে, আর কান্না করার অবস্থায় তখন কবিরাজ নারাজ হয়ে আমার আম্মুকে বলে আপনার সন্তান নিয়ে যান, আমি ট্রিটমেন্ট করতে পারবো না। তারপর যাই হোক অনেক বোঝানোর পরেও কবিরাজ মানলো না, আমাকে আর ট্রিটমেন্ট করে নেই। সেদিন রাত্রেই আমাকে নিয়ে মানে আমাদের এইখানে একটা মেয়ে কবিরাজ আছে, যাকে এক কথায় পাগলনি বলে সবাই, মানে সবাই তাকে পাগলনি বলে ডাকে, চেনে, পাগলনি বললেই চেনে। তার কাছে নিয়ে যায়। বিশ্বাস করবেন রাসেল ভাই, আমি জানি না ওটা কি ছিল, বাট যখন আমাকে তার রুমে নিয়ে যায় আমি দেখলাম তার রুমের মধ্যে একটা কবর, মাজার টাইপের, মাজার টাইপের। আর মহিলাটা মানে এত বিশ্রী টাইপের ছিল, মহিলাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। অ্যান্ড অ্যাটলিস্ট মহিলার রুমে যখন যাই তার আধা ঘন্টা কি 1 ঘন্টার মতন আমার কিছু মনে ছিল না। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমার কিছু মনে নাই। এই 1 ঘন্টার মধ্যে আমার সাথে কি হয়েছে তার কিছু মনে নাই, বাট এতটুকু মনে আছে সে আমাকে বলছিল ওই কবরের মধ্যে সেজদা দিতে বলছিল। হ্যাঁ, আর বলছিল, আর আমার মানে নাকদা মুখদা ইচ্ছা মতো, নাকদা কান্দা ইচ্ছা মতো সরিষার তেল ঢুকাইতেছিল। আর যখন সরিষার তেল ঢুকাইতেছিল নাকদা চোখদা কান্দা, তখন আমার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। যাই হোক, এমন করার পরে আমাকে বলে যে সেজদা দাও, আমি সেজদা দিলাম। প্রচন্ড পরিমাণে ভয় পাইছিলাম, যার কারণে সেজদা দিছিলাম কবরটাকে। সেজদা দেওয়ার পর বলে যে দেখো তো কিছু দেখতে পাও কিনা। পরে আমি কই না, আমি কিছু দেখি নাই। আচ্ছা, পরে কয় যে তাহলে তোমার থেকে জিন চলে গেছে জিন, এটা বললো। এটা বলার পরে আমাকে বলতেছে যে ওরে এন থেকে ছাইরা দেন, দেখবেন জিন অটোমেটিক চলে যাবে, চলে গেলে ও বেহুশ হয়ে যাবে। তো তারপর আমাকে ছেড়ে দেওয়া হয়, আর অ্যাটলিস্ট আমি নাকি বেহুশ হয়ে যাই। ঠিক আছে, মানে আমাদেরই এক গার্জেন আমাদের বাড়িতে আসে। আমরা তখন বাড়িতে থাকতাম, মানে আমার ফুপিদের বাসাতে থাকতাম ভাড়াটিয়া হিসাবে। তো আমাদের ফুপিদের বাসায় আমাদের এক গার্জেন আসে, মানে ফুপিদের গার্জেন মানে তো আমাদের গার্জেন। তো আসে, মানে সে ভাইয়া যখন আসে তখন ভাইয়া রাস্তাতে মানে একটা কুকুরকে মানে একটা রুটি দিছিল। ঠিক আছে, তো ওই রুটিটা খেয়ে কুকুরটা ওই ভাইয়ার সাথে সাথে চলে আসে, ওই ভাইয়ার সাথে সাথে মানে আমাদের বাসায় চলে আসে। তো সে ভাইয়াটা মানে রীতিমতো একটু অবাক হলো যে একটা কুকুরে খানা দিলাম আর কুকুরটার সাথে সাথে আমার ভক্ত হয়ে গেল, আমার সাথে চলে আসলো। বিষয়টা অদ্ভুত হলো, তার কাছে অনেক ভালো লাগতেছিল। সে একটা মানে বিনা পোষ মানায় একটা কুকুর পেয়ে গেল, তাই না? তো সে যখন আসলো তার কুকুরটার সাথে আসলো, আসার পর সেই কুকুরটা না মানে প্রচন্ড পরিমাণে পাইচারি করতেছিল, মানে এদিকে মানে যাইতেছিল, আর বালুর মধ্যে কি যেন একটা খুঁজতেছিল। বালুর মধ্যে খালি মানে শুনতেছিল কিছু একটা খুঁজতেছে। তো এই জিনিসটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই যে কি খুঁজতেছে। তারপর কুকুরটা মানে আমাদের ঘরটা আছে না, আমাদের ঘরের পেছনের থেকে প্রায় 10 থেকে 15 ফিট দূরতে যায়। যাওয়ার পর সে বালুর মাঠটা মানে বালুগুলা খুঁড়তে থাকে, খুঁড়তে প্রায় যখন 1 থেকে 1.5 হাত 1 থেকে 1.5 হাত পর্যন্ত
খোদার পরে দেখে মানে একটা জামা, আর ওই জামাটা আমার জামা ছিল। গত মানে কোরবানির ঈদে মানে রোজার ঈদে আমার এই জামাটা কিনে দিছিল আম্মু। মানে 2 মাসও হয় নাই জামাটা আমাকে কিনে দিছিল। আর ওই জামাটা মানে ছেঁড়া, কে যেন ছিঁড়ে ওই বালুতে পুঁতে রাখছিল, ঠিক আছে। তবে মানে এমন ভাবে ছিঁড়ছে, যদি কোনো মানে দক্ষ কোনো হেল্পার, হ্যাঁ, যারা গার্মেন্টসে কাজ করে, মানে হেল্পার তাদের কথা বলছি, যদি কোনো হেল্পার হ্যাঁ মনোযোগ সহকারে ওই যে যখন মানে সিলিটা তারা ভুল করে দেয়, হ্যাঁ, তখন সিলিটা আবার খোলে না, সুতাগুলা সেম ভাই এরকম ভাবে খুলছে হাতাগুলা, শুধু হাতাগুলা, জামা কিন্তু ছিঁড়ে নাই, জাস্ট হাতাগুলা ছিঁড়ছে, হাতাগুলা ছুটাইছে, হ্যাঁ, যে যে জায়গাগুলা জোড়া দেয় না ওই জায়গাগুলা ছুটাইয়া সে মানে বালুর মধ্যে রাখছিল। কে রাখছে এটা আমরা কেউ জানি না। অথচ মানে এই জামাটা আমার ছিল মানে গোসলখানা আছে না, গোসলখানা, টিনের গোসলখানা তো ছিল, তো টিনের গোসলখানার মধ্যে মানে রোদ দেওয়ার জন্য রাখছিল, মানে দিনের বেলা সন্ধ্যাবেলা মনে ছিল না, তাই সারা রাত্র ওইখানেই ছিল। তো রাত্রেবেলা ওইখানেই ছিল। আর মানে গোসলখানাটাও তো প্রায় 12 ফিট উঁচা হবে। তো এত উঁচাতে যদি মানে পলিস্টরের জামা ছিল, তো এটা যদি ছুটাইতো কেউই রাত্রেবেলা হোক আর দিনের বেলা যদি কেউ ছুটাইতো, এটা কিন্তু শব্দ হবে, হ্যাঁ। তো শব্দ হলে তো আমরা নিশ্চয়ই আমরা টের পাইতাম, বাট কোনো শব্দ পাই নাই। আর এত উঁচার থেকে কে নিয়ে এই জামাগুলারে এমন ভাবে সুন্দর করে ছুটাই আবার ভালো তুলে রাখবে। তো এই জিনিসটা খুবই অদ্ভুত লাগছে, আমরা সবাই অবাক হয়ে গেছিলাম এই সিনটা দেখে। তারপর আব্বু করলো কি, এই জামাটা নিল, জামাগুলারে বান দিয়ে আব্বু বলতেছে যে আমি এটা দেখবো, এটা কেডা এইখানটা করলো। যদি কেউ যদি এটা করে, যদি কোনো খারাপ কিছু করে থাকে, তাহলে এটা নিশ্চয়ই আবার করতে হইব, না পাইয়া জিনিসটা। তো আব্বু করছে কি, মানে আমাদের বাড়ির উঠানে দড়ি আছে না, দড়িতে ইটা বান্ধা রাখছে, জামাটা বাইন্দা সন্ধ্যার পরে 8টার পরে বাইন্দা রাখছিল। আসে পরে আব্বুকে আজকে দেখবো এটা কি হয়। তারপর যখন প্রায় রাত্রে 1:30 থেকে 2টা বাজবে, তখন আব্বুর প্রচন্ড পরিমাণে প্রস্রাবে চাপ দেয়, টয়লেটে চাপ দেয় মতো। তখন আব্বু যখন আমাদের গোসলখানার এখানে আসবে, তখন মানে প্যান প্যানায় কথা বলতে, নাকে বেজায় কথা বলতে যেমন শব্দ হয় না, এরকম শব্দ হইতেছে 2-3 শব্দ হইতেছে। তো আব্বু লক্ষ্য করলো যে মানে অনেক খাটো টাইপের, ঠিক আছে, অনেক খাটো টাইপের 2টা জিনিস। মানুষ বললে তো ভুল হবে, কারণ যদি মানুষ খাটো হয়, মানুষ খাটো হয়, বাট সে অনেক খাটো ছিল। আর তাদের মাথাগুলা বিশাল বড় ছিল, তাদের মাথাগুলা মানে অনেক বড় ছিল, দুইজন মানুষ, হ্যাঁ, মানুষের মতো, ঠিক আছে। তো আয়শা করলো কি, মানে যে তারের মধ্যে ঝোলানো ছিল, দড়ির মধ্যে যে ঝোলানো ছিল জামাটা, ওই জামাটারে দুইজনে মানে হাতটারে যেমন বড় বইরা ছুটাই লইয়ার পরে দুইজনে এই জামাটা নিয়ে টানাটানি করতেছে। আর টানাটানি করতে করতে মানে প্যান করে কি জানি বলে, হ্যাঁ, গেন কি জানি বলে। আর হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে মারামারি করতেছে জামা নিয়ে, হ্যাঁ ছিড়বো, মানে এরকম কথাতে ছিঁড়া ফাইরা টুকরা করে নিল। আব্বু দেখলো যে ছিঁড়া ফাইরা নিল। তারপর সে দুজনে মানে তর্ক করতেছে, মানে হ্যাঁ ধমকাইতেছে, কি জানি কইতেছে, ওদের বাসা কি আর বোঝা যায়, প্যান করে কি জানি বলতেছিল। তখন দূর থেকে আরেকটা এরকম টাইপের আসে, হ্যাঁ, তারও মাথা বিশাল বড়, কিন্তু দেখলাম সে যে আছে তার মাথাটা চলতেছে নিপতেছে, হ্যাঁ, এরকম আব্বু দেখলো জ্বলতেছে নিপতেছে। তো এটা দেখার পরে আব্বু করলো কি, আরো সাইড হয়ে দেখতেছে কি ঘটনাটা হইতেছে। তখন
ওই মানে বড়টা যখন আসলো, মানে স্বাভাবিক ওই দুইটার থেকে একটু বড় ছিল ওই জিনিসটা, আর একটু মানে দেখে মনে হচ্ছিল যেটা একটু বয়স্কর। তো ওইটা আসলো, আসার পর ওই দুইটাকে মানে প্যান 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 করে কি জানি বললো, আর ওই দুইটা ঠান্ডা হয়ে এলো। ঠান্ডা হওয়ার পর তারপর ওই দুইটা আছে না, ওই ওই বড়টায় মানে ওই একটার কান্দে ধরছে আর একটার কান্দে, মানে দুই কান্দে ধরছে, বুঝছেন? বড়টায় দুইটা তিনোটা একসাথে হাঁটতে হাঁটতে যেতেছে, আর তিনোটার মাথা, বড় বড় মাথাগুলা জ্বলতেছে নিমতেছে, জ্বলতেছে নিমতেছে। হাঁটতে 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 তারা মানে বিটা বাড়ির দিকে চলে গেল, গিয়ে গায়েব হয়ে গেছে। তো এই সিন দেখা আমার আব্বু সাথে সাথে রুমে চলে আসে। রুমে চলে আসা ওই দিন আর কাউরে কিছু বলে নাই। সকালবেলা দেখে যে ওই জামাগুলা মানে ওইখানে যেখানে তারা ঠান্ডা সিটে হালা রাখছিল ওইখানে পড়ে আছে। মানে আজকে আর বালুর ভিতরে রাখা না, আজকে সরাসরি বালুর উপরে রাখা। তো এই সিনগুলো দেখে আসার পরে আব্বু সবাইকে এই ঘটনাটা বলার পর মানে ঘটনাটা এখানে শেষ হতে পারতো, বাট এখানে শেষ হয় না। এখান থেকে আরো বহুত ঘটনা ঘটে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো তারপর একটা ছোট্ট করে একটা বলে দেই। তো একদিন ফজরের সময় মানে আব্বু মানে প্রচন্ড পরিমাণে গরম ছিল, তো কারেন্ট ছিল না। গরমের জন্য আব্বু করছে কি, মানে বালুর মাঠের মধ্যে একটা পাটি আছে না, পাটি বিছাইয়া ঘুমানোর জন্য গেছে ওইখানে। তো আব্বু মনে করছে কি যে ফজরের আজান দিয়ে ফেলছে, হ্যাঁ, মানে একটু ফর্সা চাঁদনি ভরা রাত। তো আব্বু মনে করছে কি যে আজান দিয়ে লাগছে ফজরের, তাই একটু গিয়া শুয়ে থাকি, একটু পরে উঠা দোকানে যাবো, মানে দোকানে বইবো, 6টার দিকে দোকানে বইবো। তবে ভাবতেছে যে আধা ঘন্টা 40 মিনিট একটু শুই বাইরে। তো তখন যে বাজে রাত্রে 3টা, হ্যাঁ 3টা 3:30, এইটার আব্বু বুঝতে পারে নাই। ঠিক আছে, আব্বু মনে করতেছে যে ফজরের আজান দিয়ে লাগছে। তারপর যখন আব্বু শুয়ে আছিল, আব্বু যখন চোখটা লাগে তখন কে যেন আব্বুর চেহারার মধ্যে, শরীরের মধ্যে এক মুঠো বালু আছে না, এক মুঠো বালু ফিক্কা মারছে। তো আব্বু প্রথমে ভাবছে যে ওই যে আমার খালু তো আবার মাওলানা, তা আমার আব্বু ভাবছে যে খালু হবে, বালি ফিক্কা দিছে হয়তো এখানে শুই দেখে, বা ফজরের আজান দিলাইছে, নামাজ পড়তে যাই না, এখানে শুয়েছি এই জন্য বালি দিছে, আব্বু ভাবতেছে এইটা। তা আব্বু বলতেছে মানে ঘুমের মধ্যে তাকায়ও নাই, না তাকাই গেছে, দুলাভাই ফাইজলানি করেন না, দুলাভাই ফাইজলানি করেন না, ঘুমাইতে দেন। তো এটা কইছে, এটা করার পরে ওই জিনিসটা না চুপ হয়ে গেছে। আব্বু করছে কি ঘুমাই গেছে, আব্বুর চোখটা লাগে গেছে। তখন আব্বু করছে কি এবার একটা মানে প্রায় এক বাটি বালু আছে না, যেমন লাগে এক বাটি বালু আব্বুর পুরো শরীরের মধ্যে ফিক্কা দিয়ে এসে পড়ে, মানে এই জিনিসটা গেছে এই জায়গার থেকে। তো আব্বু না উঠছে, ওঠার পরে আপনার উঠা দেখে যে আব্বু পুরা শরীরে বালি দিয়ে বলা আসে। আব্বু উঠছে, আর এমন সময় মানে ওই যে খালু আছে না, আমার খালু যাইতেছিল। সরি, আমি মানে খালু না, আমার ফুপা হবে, হ্যাঁ। তো আমার ফুপা যাইতেছিল, আর আব্বু বলতেছে যে দুলাভাই এটা কি আপনি ঠিক করলেন? আমি এখানে শুয়ে রয়েছি, আপনি আমার এরম বুড়া বেড়ায় আপনি আমার বালুরি দিয়ে গেলেন। পরে ফুপা বলতেছে, হ্যাঁ ধরো মিয়া, কি বলো, আজান দিছি একটু আগে, আমি এখন নামাজের জন্য রওনা দিছি, আমি তোমার বালু দিতে যাবো কি লেগে, আর তুমি এই জায়গাতেই শুয়ে রয়েছো কি লেগে? পরে কয় আপনি আমার বালু দেন নাই? পরে কয় যে না, আমি দিব কেন? আসে পরে কয় যে তাহলে আমার যে 1-1.5 ঘন্টা আগে আর ভালো দিল, আর দান এখন যদি ফজর, আব্বু বলতেছে এখন যদি ফজর আজান দেয় তাহলে 1-1.5 ঘন্টা আগে ভালো দিল কি আমার? আব্বু বলতেছে এই কথা। তারপর
আব্বু বলতেছে যে আমি তো ভাই দুলা ভাই আমি তো মনে করছিলাম যে আমি মনে করছি যে ফজর আজান দিয়ে লাইছে, যার কারণে আমি এখানে একটু শুইছি, কইছি যে একটু পরে দোকানে চলে যাও।